আমাদের চ্যানেল বিজ্ঞান ক্লাসে তোমাদের স্বাগত। ক্লাস 10-এর চলতড়িৎ চ্যাপ্টারের আজ আমাদের 3 নাম্বার ক্লাস। আর আজকের ক্লাসে আমরা জানবো যে তড়িৎ উৎস কাকে বলে, তড়িৎ চালক বল বলতে আমরা অ্যাকচুয়ালি কি বুঝি। এবার এটা জানার জন্য তোমার যেটা দরকার সেটা হচ্ছে বিভব আর বিভব পার্থক্যকে ভালোভাবে বোঝা, যেটা আমরা আগের ক্লাসে কিন্তু আলোচনা করেছি। তোমরা যারা আগের ক্লাসটা দেখোনি তারা চলতড়িৎ চ্যাপ্টারের 2 নাম্বার ক্লাসটা দেখে নাও, তাহলে বিভব বা বিভব পার্থক্য বলতে সত্যিই আমরা কি বুঝি সেটা তোমার কাছে ক্লিয়ার হয়ে যাবে। আর সেটা কিন্তু এখানেও আমাদের লাগবে। তাহলে চলো একবার আমরা রিভাইজ করে নিই জায়গাটা, যে আমরা কি দেখেছিলাম। আমরা এরকম দুটো ছবি এঁকেছিলাম। প্রথম ছবিটার ক্ষেত্রে দেখো, এখানে একটা পাত্র আছে যেই পাত্রে জল আছে, এখানেও একটা পাত্র আছে সেই পাত্রে কিছু জল আছে। দুটো পাত্রকে যদি আমরা একটা নল দ্বারা যোগ করে দিই তাহলে আমরা দেখছিলাম যে এই যে পাত্রে জলতলের উচ্চতা বেশি সেই পাত্রটা থেকে যেই পাত্রে জলতলের উচ্চতা কম সেই পাত্রের দিকে জলটা প্রবাহিত হচ্ছিল। অর্থাৎ জলের যে প্রবাহ এটাকে নিয়ন্ত্রণ কে করছে? এটাকে নিয়ন্ত্রণ করছে জলতলের উচ্চতা। যদি দুটো পাত্রেই জলতলের উচ্চতা সমান সমান হয় তাহলে কোনো জলের প্রবাহ হবে না। যদি দুটো পাত্রের জলতলের উচ্চতার পার্থক্য থাকে, মানে কোনোটাতে বেশি কোনোটাতে কম, তাহলে উচ্চ উচ্চতা থেকে নিম্ন উচ্চতার দিকে জলটা প্রবাহিত হবে। ঠিক একই ঘটনা আমরা দেখেছিলাম আধানের প্রবাহের ক্ষেত্রে। ধরো এই একটা পাত্রে কিছু পজিটিভ নেগেটিভ চার্জ আছে, এই একটা পাত্রতেও কিছু পজিটিভ নেগেটিভ চার্জ আছে। এবার তুমি এই পাত্রর সঙ্গে এই পাত্রটাকে একটা তার দ্বারা যোগ করে দিলে, তাহলে কি হয়? তাহলে আধানটা প্রবাহিত হবে কি না সেটা নির্ভর করছে কি না কার ওপর, না বিভবের ওপর। যদি এই পাত্রের বিভব এবং এই পাত্রের বিভব সমান হয় তাহলে এই পাত্র থেকে এই পাত্রে বা এই পাত্র থেকে এই পাত্রে আধান যাবে না। আধান কখন যাবে না যখন এই পাত্র আর এই পাত্রের মধ্যে বিভবের একটা পার্থক্য থাকবে, অর্থাৎ একটার বিভব বেশি হবে একটার বিভব কম হবে। এবার যদি এই পাত্রটার বিভব বেশি হয় তাহলে এটাকে আমরা বলবো উচ্চ বিভব, আর যদি এই পাত্রটার বিভব কম হয় তাহলে আমরা এটাকে বলবো নিম্ন বিভব। এবার আধান প্রবাহিত হবে, তাহলে আধান বলতে আবার দু রকমের হয়, ধনাত্মক আধান, ঋণাত্মক আধান। ধনাত্মক আধানগুলো কোন দিকে প্রবাহিত হবে না, আমরা আগের দিন এটা জেনেছিলাম যে ধনাত্মক আধান প্রবাহিত হয় উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে, মানে এই পাত্র থেকে এই পাত্রের দিকে ধনাত্মক আধানগুলো কিন্তু চলে যাবে। আর আমরা কি দেখেছিলাম যে ধনাত্মক আধান যেদিকে প্রবাহিত হয় সেদিকেই তড়িৎ প্রবাহিত হয়। তড়িৎ প্রবাহ কাকে বলে না, আধানের প্রবাহকেই আমরা তড়িৎ বলবো। আধান এক জায়গায় স্থির আছে তার মানে সেখানে কোনো তড়িৎ নেই, কিন্তু যদি আধানটা প্রবাহিত হয় তাহলে সেখানে তড়িৎ থাকবে। আর তড়িৎটা কোন দিকে যায়? যেদিকে ধনাত্মক আধান প্রবাহিত হয় সেই দিকেই তড়িৎ প্রবাহিত হয়। তাহলে ধনাত্মক আধান উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে প্রবাহিত হচ্ছে, তার মানে তড়িৎ কোন দিকে প্রবাহিত হবে? তড়িৎ প্রবাহিত হবে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে। ক্লিয়ার এতদূর? এবার দেখো তোমার মনে একটা প্রশ্ন এসছে যে স্যার আগের দিন তো আমরা এটাও দেখেছিলাম যে ঋণাত্মক বিভব নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে আসে, তাহলে আমরা ঋণাত্মক বিভবটাকে নিয়ে এখানে কেন কোনো কথা বলছি না? তার কারণটা হচ্ছে চলতড়িৎ চ্যাপ্টারে যে সংজ্ঞাগুলো আছে সেই সংজ্ঞাগুলো দেখবে সমস্ত ধনাত্মক আধান নিয়ে বলা আছে। কেন বলা আছে? তার কারণটা হচ্ছে যে সমস্ত বিজ্ঞানীরা এই চলতড়িৎ চ্যাপ্টারের যে টার্মগুলো আছে সেগুলো নিয়ে কাজ করেছেন তারা সবাই এই ধনাত্মক আধান নিয়েই কিন্তু কথা বলেছেন। সেই জন্য আমরাও ধনাত্মক আধান নিয়েই কিন্তু কথা বলবো। আমরা জেনে নেব যে ঋণাত্মক আধান নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে যায়, কিন্তু কোনো কিছুকে বোঝার জন্য আমরা ধনাত্মক আধানকেই ব্যবহার করব। তার আরও একটা সুবিধা আছে। কি সুবিধা? দেখবে ধনাত্মক আধান প্রবাহিত হয় উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে, আর ধনাত্মক আধান যেদিকে প্রবাহিত হয় সেই দিকে তড়িৎ প্রবাহিত হয়। তাহলে তড়িৎ প্রবাহকে যদি আমরা ঠিকঠাক বুঝতে চাই বা চলতড়িৎ চ্যাপ্টারের কনসেপ্টকে যদি আমরা ঠিকঠাক বুঝতে চাই তাহলে আমাদের সুবিধা হচ্ছে ধনাত্মক আধানটাকে ধরে কথা বলা বা ধনাত্মক আধানটাকে বুঝে নেওয়া, ধনাত্মক আধানের প্রবাহটাকে বুঝে নেওয়া, তাহলে আমাদের প্রত্যেকটা জায়গা ক্লিয়ার হয়ে যাবে। সেই জন্য আমরা ঋণাত্মক আধানের প্রবাহটা আর দেখাচ্ছি না, শুধুমাত্র ধনাত্মক আধানের প্রবাহটাকেই দেখাচ্ছি। চলো ক্লিয়ার এতদূর পর্যন্ত? তাহলে কি দেখলাম? যদি উচ্চতার পার্থক্য থাকে তাহলে বেশি উচ্চতা থেকে কম উচ্চতার দিকে তরল প্রবাহিত হয়। ঠিক তেমনই যদি বিভবের পার্থক্য থাকে তাহলে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে ধনাত্মক আধান প্রবাহিত হয়, আর আধান প্রবাহিত হওয়া মানে তড়িৎ প্রবাহ হওয়া। তাহলে ধনাত্মক আধান যেহেতু উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে প্রবাহিত হয় তার জন্য তড়িৎ প্রবাহিত হয় উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে। তার মানে তড়িৎ প্রবাহের জন্য দায়ীকে বিভব পার্থক্য, বিভবের পার্থক্য, আর তরলের প্রবাহ বা জলের প্রবাহের জন্য দায়ীকে উচ্চতার পার্থক্য। চলো এটুকু আমরা আগের দিন দেখেছিলাম। এবার দেখো
এই তরলটা কতক্ষণ প্রবাহিত হবে? এই পাত্রে আর এই পাত্রে তরলটা প্রথম পাত্র থেকে দ্বিতীয় পাত্রে যাচ্ছে, তা এই তরলটা কতক্ষণ প্রবাহিত হবে? একটু ভেবে বলো কতক্ষণ প্রবাহিত হবে। যার উচ্চতা বেশি একজনের উচ্চতা কম, তা যখন তরলটা প্রবাহিত হবে তখন কী হবে? যার উচ্চতা বেশি সেই জলতলের উচ্চতা আস্তে আস্তে কমবে, আর যে পাত্রে জলতলের উচ্চতা কম তার উচ্চতা আস্তে আস্তে বাড়বে। তার মানে একজনের উচ্চতা কমবে একজনের উচ্চতা বাড়বে। যে একটা সময় আসবে যখন দুটো পাত্রেই জলতলের উচ্চতাটা সমান সমান হয়ে যাবে। যখনই জলতলের উচ্চতা সমান সমান হয়ে যাবে তখনই কিন্তু এখানে কিন্তু আমরা কোনো আর জলের প্রবাহ পাবো না, অর্থাৎ জল তখন আর এই পাত্র থেকে এই পাত্রের দিকে যাবে না। ক্লিয়ার? সিমিলার ঘটনা ঘটবে এখানেও। ধনাত্মক আধান উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে যাবে। কি হবে? উচ্চ বিভব, এই পাত্রটা উচ্চ বিভবে আছে মানে এর বিভব কমতে থাকবে, এই পাত্রটা নিম্ন বিভবে আছে মানে এর বিভব বাড়তে থাকবে। তাহলে একজনের বিভব কমবে একজনের বিভব বাড়বে, বাড়তে বাড়তে একটা সময় আসবে যেই সময়ে দুটো পাত্রেরই বিভব সমান হয়ে যাবে। আর আমরা এটা জানি বিভব যদি সমান হয়ে যায় দুটো পাত্রের তাহলে তখন কিন্তু আর কোনো আধানের প্রবাহ হবে না, আর আধানের প্রবাহ না হলে আমরা বর্তনীতে কোনো তড়িৎ পাবো না। কিন্তু এটা তো আমাদের সুবিধা হচ্ছে না, এটা তো আমাদের অসুবিধা হয়ে যাচ্ছে। তুমি কোনো একটা বাল্বকে যোগ করলে, বাল্বকে কারেন্টের সাথে যোগ করলে, দিয়ে তুমি ধরো 2 মিনিট ধরে কারেন্ট পেলে, 2 মিনিট ধরে বাল্বটা জ্বললো, তো তাতে কি আমাদের কোনো সুবিধা? সেটা তো আমাদের অসুবিধা, কারণ আমাদের বাল্বটাকে অনেক সময় ধরে জ্বালাতে হবে, তবে আমরা আলো পাবো, তবে আমরা কোনো কাজ করতে পারবো। তার মানে আমরা যদি কারেন্ট পেতে চাই তাহলে শুধুমাত্র বিভবের পার্থক্য থাকলে কিন্তু হবে না। কেন? কারণ শুধুমাত্র যদি বিভবেরই পার্থক্য থাকে তাহলে কি হবে না, একটা সময় দুটো পাত্রেরই বিভব সমান হয়ে যাবে, তখন কারেন্ট পাবো না, আর কারেন্ট না পেলে কোনো বাল্বই জ্বলবে না। তাহলে আমাকে করতে হবে কি? আমাকে অসীম সময় ধরে তড়িৎকে পেতে হবে। তার জন্য আমি কি করব? তাহলে সেটা বোঝার জন্য এই ছবিটার থেকে চলে এসো। ধরো এই পাত্র থেকে এই পাত্রে তরলটা প্রবাহিত হচ্ছে, কতক্ষণ প্রবাহিত হবে না, যতক্ষণ না পর্যন্ত দুটো পাত্রে জলতলের উচ্চতাটা সমান হয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু প্রবাহিত হবে, তারপরে কিন্তু তরলের প্রবাহটা বন্ধ হয়ে যাবে। এবার ধরো আমি তোমাকে প্রশ্ন করলাম যে এই তরলের প্রবাহটা আমাকে অসীম সময় ধরে চালাতে হবে, অনেক দিন ধরে চালাতে হবে, তাহলে তুমি কি করবে? একটু ভাবো, ভেবে আমাকে উত্তর দাও। যে ধরো তরলটা দিক থেকে দিকে যাচ্ছে কিন্তু কিছু সময় ধরে যাবে, কতক্ষণ যাবে? যতক্ষণ না পর্যন্ত দুটো পাত্রে রাখা তরল তলের উচ্চতাটা সমান হয়ে যাচ্ছে। তা আমার অল্প সময় ধরে তরলের প্রবাহ পেলে হবে না, আমি বলছি অসীম সময় ধরে তোমাকে তরলেরটার প্রবাহ পেতে হবে। তাহলে তুমি কি করবে? চলো তোমাদের সময় শেষ, এবার আমি বলছি কি করে আমরা এই অসীম সময় ধরে এই তরলের প্রবাহটা পেতে পারি। তুমি কি করবে? তুমি একটা মোটরকে যোগ করে দাও এই পাত্রটার সাথে এই পাত্রে। মোটরটা কি করবে? মোটরটা এই দ্বিতীয় পাত্রটা থেকে জলকে ওপরের দিকে তুলবে, সেই জলটা কি আবার প্রথম পাত্রে নিয়ে গিয়ে কি করে দেবে? ভরে দেবে। তার মানে প্রথম পাত্রের থেকে দ্বিতীয় পাত্রের দিকে যে জলটা যাবে সেই জলটাকে মোটরটা ওপরের দিকে তুলে আবার প্রথম পাত্রে ফেলে দেবে। তাতে করে হবে কি? তাতে করে এই যে প্রথম পাত্রে জলতলের উচ্চতা আর এই যে দ্বিতীয় পাত্রে জলতলের উচ্চতা, এই উচ্চতাটা কিন্তু একই থাকবে। মানে প্রথম পাত্র থেকে কি হবে, যে প্রথম পাত্র থেকে ধরো কিছুটা পরিমাণ জল দ্বিতীয় পাত্রে চলে গেল, সেই জলটা কি মোটরটা কি করবে? ওপরের দিকে তুলে আবার প্রথম পাত্রে ফেলে দিচ্ছে। মানে প্রথম পাত্রে জলতলের উচ্চতার কোনো পরিবর্তন হবে না এবং দ্বিতীয় পাত্রতেও জলতলের উচ্চতার কোনো পরিবর্তন হবে না। তার মানে দুটো পাত্রেরই জলতলের উচ্চতার যে পার্থক্য সেটা কিন্তু একই থাকবে। তাহলে উচ্চতার পার্থক্য থাকা মানে একটা কি হবে, স্বাভাবিক নিয়ম অনুযায়ী উচ্চ উচ্চতা থেকে নিম্ন উচ্চতার দিকে তরল যাবে, আর একটা আমরা কি করব, আমরা এই নিম্ন উচ্চতা থেকে তরলটাকে মোটরের সাহায্যে উচ্চ উচ্চতায় পাঠিয়ে দেবো। তাতে করে দুটো পাত্রেরই তরলের উচ্চতার যে পার্থক্য সেটা সব সময় একই থাকবে। তাহলে কিন্তু এই জায়গাতে আমরা কন্টিনিউয়াসলি জলের প্রবাহ পেতেই থাকবো, এটা কিন্তু কখনোই বন্ধ হবে না। যতক্ষণ মোটরটা চলবে ততক্ষণ এই প্রবাহটা কিন্তু আমরা পেতেই থাকবো। চলো ক্লিয়ার কথাটা? ক্লিয়ার কথাটা? এই ঘটনাটাই ঘটবে এবার ওখানে, একই রকম ঘটনা। এর বিভব কেমন? উচ্চ বিভব। এই পাত্রটার বিভব কেমন? নিম্ন বিভব। তাহলে ধনাত্মক আধান কোন দিক থেকে কোন দিকে যাবে? উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে। এবার কিছু সময় পর কি হবে, ধনাত্মক আধান বেরিয়ে যাচ্ছে, এখান থেকেও বেরিয়ে যাচ্ছে, এখান থেকে বেরিয়ে যাচ্ছে। তা এই চলে যেতে যেতে একটা সময় কি হবে, উচ্চ বিভবের মান কমতে থাকবে, নিম্ন বিভবের মান বাড়তে থাকবে, দিয়ে কিছু সময় পর দুটো পাত্রের বিভব সমান হয়ে যাবে। কিন্তু আমরা চাইছি না সেটা,
দুটো পাত্রের বিভব সমান হয়ে গেলে আধানের প্রবাহ হবে না, তার জন্য আমরা বর্তনীতে তড়িৎ পাবো না। তা আমরা তড়িৎ পেতে চাইছি, তার জন্য কি করতে হবে, এই আধানের প্রবাহটা যেন অসীম সময় ধরে চলে সেইটা আমাকে দেখতে হবে। তা সেটা আমরা কিভাবে করব? তুমি কি করলে, তুমি একটা তার দিয়ে এখানে একটা যন্ত্রকে যোগ করে দিলে, যেই যন্ত্রটাকে আমি এস দিয়ে লিখছি, একটা যন্ত্র এসকে যোগ করে দিলে, তাহলে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে যেই ধনাত্মক আধানটা গেল সেই ধনাত্মক আধানটাকেই এই এস যন্ত্রটা কি করলো, নিম্ন বিভব থেকে টেনে আবার উচ্চ বিভবে পাঠিয়ে দিল। তাহলে কি হবে, এখান থেকে একটা ধনাত্মক আধান এই পাত্রে গেল, সেই ধনাত্মক আধানটা কি এই এস যন্ত্রটা কি করলো, আবার ওপর দিকে তুলে উচ্চ বিভবে পাঠিয়ে দিল। তাহলে এখানকার বিভব যা থাকার কথা তাই থাকলো, এরও বিভব যা থাকার কথা তাই থাকলো। তাতে করে দুটো পাত্রের যে বিভব পার্থক্য সেটা সবসময় ধ্রুবক থাকবে, যেমনটা এইখানে ঘটছে। তাহলে মোটরটা কি কাজ করছে, মোটরটা কাজ করছে নিম্ন উচ্চতা থেকে উচ্চ উচ্চতার দিকে জলকে পাঠানোর। আর এখানে এই এস যন্ত্রটা কি কাজ করছে, নিম্ন বিভব থেকে ধনাত্মক আধানকে উচ্চ বিভবের দিকে পাঠাচ্ছে। এতে করে কি হচ্ছে, এতে করে দুটো পাত্রেই জলতলের যে উচ্চতার পার্থক্য তার কোনো পরিবর্তন ঘটছে না, তার জন্য এই প্রবাহটা কন্টিনিউয়াসলি চলে যাচ্ছে। সিমিলারলি এই ধনাত্মক আধানটাকে যখন এখানে পাঠিয়ে দিচ্ছে তখনও কি হচ্ছে, এই দুটো পাত্রের বিভবের কোনো পার্থক্য ঘটছে না, বিভব পার্থক্যটা একই থাকছে, তার জন্য আমরা বর্তনীতে এই ধনাত্মক আধানের প্রবাহটা কন্টিনিউয়াসলি পেতে থাকছি। চলো ক্লিয়ার কথাটা, ক্লিয়ার কথাটা। তাহলে এই যে যন্ত্রটা আমরা ব্যবহার করেছি, এই যন্ত্রটাকেই আমরা বলবো তড়িৎ কোষ। অর্থাৎ জলের প্রবাহ যদি আমরা কন্টিনিউয়াসলি পেতে চাই তাহলে আমরা ইউজ করি কি, মোটর। আর যদি আমরা তড়িতের প্রবাহ কন্টিনিউয়াসলি পেতে চাই, অর্থাৎ আধানের প্রবাহ আমরা কন্টিনিউয়াসলি পেতে চাই, তাহলে আমরা কি ব্যবহার করব, তাহলে আমরা ব্যবহার করব তড়িৎ কোষ, বা যেটাকে আমরা বলি তড়িৎ উৎস। কি ব্যবহার করব, তড়িৎ উৎস। তাহলে অ্যাকচুয়ালি এই এসটা কি, এসটা হচ্ছে তড়িৎ উৎস, তড়িৎ উৎস, যেটাকে আমরা ব্যাটারি বলে থাকি, তা সেইটাই হচ্ছে তড়িৎ উৎস। চলো ক্লিয়ার কথাটা। এবার একটু ভালো করে ভাবো, প্রকৃতির স্বাভাবিক নিয়ম কি, প্রকৃতির স্বাভাবিক নিয়ম অনুযায়ী জলটা উচ্চ উচ্চতার থেকে নিম্ন উচ্চতার দিকে যেতে চাইবে। এবার মোটরটা কি করছে, নিম্ন উচ্চতা থেকে জলকে উচ্চ উচ্চতার দিকে পাঠাচ্ছে। তাহলে তার জন্য মোটরটা কি এমনি এমনি পাঠাবে, আমাদের ওই মোটরের মধ্যে কেরোসিন, পেট্রোল বা ডিজেল এরকম কিছু ব্যবহার করতে হবে, এরকম কিছু জ্বালানি ব্যবহার করতে হবে। দেখবে যখন আমরা কোনো মেশিন বা মোটরকে চালাই কি লাগে, পেট্রোল, ডিজেল, কেরোসিন লাগে। কেন লাগে, তার কারণ হচ্ছে প্রকৃতির স্বাভাবিক নিয়ম অনুযায়ী তরল প্রবাহিত হয় উচ্চ থেকে নিম্ন উচ্চতার দিকে। কিন্তু আমরা যদি নিম্ন থেকে উচ্চ উচ্চতার দিকে পাঠাতে চাই তরলটাকে, তাহলে আমাকে বাইরে থেকে শক্তি প্রদান করতে হবে। তো সেই শক্তিটাই কি কেরোসিন, পেট্রোল আর ডিজেলের মধ্যে যেই শক্তিটা সঞ্চিত থাকে, সেই শক্তিটা কি অ্যাকচুয়ালি আমরা ব্যবহার করি। তাহলে তরলটা নিম্ন উচ্চতার থেকে উচ্চ উচ্চতার দিকে এমনি এমনি যাবে না, আমাকে তাকে কি করতে হবে, জোর করে পাঠাতে হবে। তার জন্য আমাকে কি করতে হবে, এখানে একটা শক্তিকে প্রদান করতে হবে, এখানে একটা শক্তি দিতে হবে। সেই জন্যই দেখবে আমরা মোটরে কি করি, আমরা মোটরে কেরোসিন, পেট্রোল, ডিজেল ইউজ করি, সেগুলো একটা জ্বালানি। তা ওই জ্বালানির মধ্যে যে শক্তি থাকে সেই শক্তিটাকে ব্যবহার করে মোটরটা কি করে না, নিম্ন উচ্চতা থেকে তরলটাকে উচ্চ উচ্চতার দিকে পাঠিয়ে দেয়। চলো ক্লিয়ার। সিমিলার ঘটনা ওখানেও ঘটবে। প্রকৃতির স্বাভাবিক নিয়ম অনুযায়ী ধনাত্মক আধান যায় উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে, কিন্তু আমরা যদি নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে ধনাত্মক আধানটাকে পাঠাতে চাই তাহলে আমাকে কি করতে হবে, এই উৎস লাগাতে হবে, তড়িৎ উৎস লাগাতে হবে। এবার এই তড়িৎ উৎসটা কি এমনি এমনি ধনাত্মক আধানকে নিম্ন বিভব থেকে উচ্চ বিভবে পাঠিয়ে দেবে, পাঠাবে না। তার জন্য আমাকে কি করতে হবে, একটা বাহ্যিক শক্তিকে দিতে হবে, অর্থাৎ একটা বাহ্যিক শক্তি অ্যাপ্লাই করতে হবে। তাহলে এখানে কি করব, আমাদের একটা বাহ্যিক, বাইরে থেকে একটা আমাকে শক্তি প্রদান করতে হবে। তাহলে একটা বাহ্যিক শক্তি এখানে কিন্তু আমাকে অ্যাপ্লাই করতে হবে, যেই বাহ্যিক শক্তিটাকে ব্যবহার করে এই উৎসটা কি করবে, নিম্ন বিভব থেকে ধনাত্মক আধানটাকে উচ্চ বিভবে পাঠাবে। চলো ক্লিয়ার। আর এটা কি আমরা বলবো কি, তড়িৎ উৎস। এই যন্ত্রটা কি আমরা বলবো কি, তড়িৎ উৎস। তাহলে এবার দেখো আমরা লিখতে পারি যে তড়িৎ উৎস কাকে বলে। তাহলে তড়িৎ উৎস হলো এমন একটি যন্ত্র, এমন একটি যন্ত্র যা বাহ্যিক শক্তিকে ব্যবহার করে, বাহ্যিক শক্তি নানান কিছু হতে পারে,
রাসায়নিক শক্তি হতে পারে বাহ্যিক শক্তিটা, সেগুলো আমরা পরে আসছি। বাহ্যিক শক্তিকে ব্যবহার করে ধনাত্মক আধানকে নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের পাত্রে লিখো না, উচ্চ বিভবের দিকে লেখো, উচ্চ বিভবের দিকে প্রেরণ করে। এতে করে আমাদের সুবিধা কি হয়? এতে করে যেটা আমাদের সুবিধা হয়, দুটো পাত্রেরই যে বিভব পার্থক্য সেটা সব সময় সেম থাকে। এখান থেকে একটা ধনাত্মক আধান বেরিয়ে এখানে গেল, সেই ধনাত্মক আধানটাকেই এই উৎসটা কি করলো, ওপরে তুলে নিয়ে আবার এই পাত্রে পাঠিয়ে দিল। তাহলে এর বিভবও আর না কমলো, না তো এর বিভবে আবার বাড়লো, মানে দুটো পাত্রেরই বিভব পার্থক্যটা কি থাকলো, সমান থাকলো। তাহলে প্রেরণ করে যাতে করে বিভব পার্থক্য সর্বদা একই থাকে। তাহলে এটাকেই আমরা বলি কি, উৎস। তাহলে উৎসটার কাজ কি? উৎসটার কাজ হচ্ছে নিম্ন বিভব থেকে ধনাত্মক আধানকে নিয়ে উচ্চ বিভবে পাঠিয়ে দেওয়া। তাতে করে কি হবে, দুটো পাত্রের যে বিভব পার্থক্য সেটা সব সময় সমান থাকবে। আর বিভব পার্থক্য যদি সব সময় সমান থাকে তাহলে ধনাত্মক আধান প্রবাহিত হবে, আর ধনাত্মক আধান প্রবাহিত হওয়া মানে বর্তনীতে আমরা কি পাবো, কারেন্ট পাবো। বর্তনীতে কি পাবো, তড়িৎ পাবো। চলো ক্লিয়ার এতদূর পর্যন্ত? তাহলে এই গেল আমাদের কি না, তড়িৎ উৎস। চলো ক্লিয়ার? এবার একটু ভালো করে খেয়াল করে দেখো, এই তড়িৎ উৎসের মধ্যে ধনাত্মক আধানটা কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে, এটা একটু আমাদের খেয়াল রাখতে হবে। তাহলে এটাকে আমরা বলবো কি, তড়িৎ উৎস। আর এই যে তার দিয়ে আমরা দুটো পাত্রকে যোগ করেছি, এই যে তার দিয়ে আমরা দুটো পাত্রকে যোগ করেছি, এই তারটাকে আমরা বলবো বহিবর্তনী। পরে আমরা এগুলো ডিটেলসে জেনে যাব। এখন একটু মনে রাখো যে এটাকে আমরা বলবো কি, তড়িৎ উৎস, আর এটাকে আমরা বলবো কি, বহিবর্তনী। এবার উৎসের মধ্যে ধনাত্মক আধানটা কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে, ভালো করে দেখো। উৎসের মধ্যে ধনাত্মক আধান কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে না, পজিটিভ আধান এর প্রবাহ, পজিটিভ আধানের প্রবাহ। আমরা জানি কিন্তু যে পজিটিভ আধান কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হয়, পজিটিভ আধান প্রবাহিত হয় উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে, এটা প্রাকৃতিক নিয়ম অনুযায়ী। অর্থাৎ এই যে তারটা আছে, এই তারের মধ্যে ধনাত্মক আধান কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে, উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে। এবার এই তারটাকেই আমরা বইয়ের ভাষায় বলি বহিবর্তনী। তাহলে বহিবর্তনীতে কোন দিকে থেকে কোন দিকে প্রবাহিত হয়, বহিবর্তনীতে প্রবাহিত হয় উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে। চলো, এটা হচ্ছে প্রাকৃতিক নিয়ম অনুযায়ী নিম্ন বিভবের দিকে। এটা কোথায় প্রবাহিত হয় না, ধনাত্মক আধানের প্রবাহ হয় কোথায়, বহিবর্তনীতে। কোন দিক থেকে কোন দিকে, উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে। কিন্তু এই উৎসটার মধ্যে কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হচ্ছে, উৎসটা কি করছে, ধনাত্মক আধানকে নিম্ন বিভব থেকে তুলছে, উচ্চ বিভবে পাঠিয়ে দিচ্ছে। তাহলে উৎসের মধ্যে প্রবাহ কোন দিক থেকে কোন দিকে হচ্ছে, নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে। তাহলে এটা হয়ে গেল বহিবর্তনীতে। আর একটা হচ্ছে তড়িৎ উৎস, তড়িৎ উৎসের মধ্যে কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হচ্ছে না, নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে। চলো, এই কথাটা ক্লিয়ার তোমার কাছে ক্লিয়ার? তাহলে এখনো পর্যন্ত আমরা যা দেখলাম একবার দেখে নিই। কি দেখলাম, যে দুটো পাত্র আছে, একটার বিভব উচ্চ একটার বিভব নিম্ন, অর্থাৎ একটার বিভব বেশি একটার বিভব কম। তাহলে ধনাত্মক আধান বেশি বিভব থেকে কম বিভবের দিকে যাবে, কিন্তু এই যাওয়াটা বেশিক্ষণ যাবে না। কেন? কারণ একটা সময় এর বিভব কমতে থাকবে, এর বিভব বাড়তে থাকবে, দিয়ে যখনই দুটো পাত্রের বিভব সমান হয়ে যাবে তখনই আর ধনাত্মক আধান যাবে না, আর আধান প্রবাহ না হলে আমরা বর্তনীতে তড়িৎ পাবো না। কিন্তু আমরা যদি তড়িৎটা অসীম সময় ধরে পেতে চাই তাহলে আমরা কি করব না, এই দুটো যে পাত্র আছে, দুটো পাত্রের সাথে একটা যন্ত্রকে যোগ করে দেবো।
এই যন্ত্রটা কি করবে, এই যন্ত্রটা নিম্ন বিভব থেকে আবার সেই ধনাত্মক আধানটাকে উপরে তুলবে, তুলে আবার উচ্চ বিভবে পাঠিয়ে দেবে। তাতে করে আমাদের সুবিধা কি হবে, উচ্চ বিভবের মান কমবে না, নিম্ন বিভবের মান বাড়বে না, অর্থাৎ দুটো পাত্রের বিভব পার্থক্য সবসময় সমান থাকবে। তাতে করে আমাদের সুবিধা কি হবে, এই ধনাত্মক আধান কন্টিনিউয়াসলি প্রবাহিত হবে, কারণ বিভব পার্থক্য থাকলেই আধান প্রবাহিত হবে। তাহলে ধনাত্মক আধান কন্টিনিউয়াসলি প্রবাহিত হবে, মানে আমরা এই বহিবর্তনীতে এই তারটার মধ্যে কন্টিনিউয়াসলি কারেন্ট পেতেই থাকবো। তাহলে এটাই হচ্ছে উৎসের কাজ। তাহলে উৎস কি, দেখো সেটাই লেখা আছে যে এমন একটি যন্ত্র যা বাহ্যিক শক্তিকে ব্যবহার করে পজিটিভ আধানকে নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে প্রেরণ করে, যাতে করে বিভব পার্থক্য সর্বদা একই থাকে। এবার এই বাহ্যিক শক্তিকে ব্যবহার করে কথাটার অর্থ কি, প্রকৃতির স্বাভাবিক নিয়ম অনুযায়ী আধান উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে যায়, কখনোই নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে আধান আসবে না। তা যদি আমরা নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে আধানকে আনতে চাই, তাহলে এই সোর্সটা তো এমনি, উৎসটা তো আর এমনি এমনি এনে দেবে না আধানটাকে, তার জন্য আমাকে তাকে বাইরে থেকে একটা শক্তি প্রদান করতে হবে। তা সেই শক্তিটা কি, আমি বলছি বাহ্যিক শক্তি। তাহলে বাহ্যিক শক্তিকে ব্যবহার করে ধনাত্মক আধানকে নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে প্রেরণ করে, যাতে করে বিভব পার্থক্য সর্বদা একই থাকে। আর একটা পয়েন্ট আমরা কি দেখলাম না, এটাকে আমরা বলবো তড়িৎ উৎস, আর এটাকে আমরা বলবো বহিবর্তনী। তাহলে বহিবর্তনীতে ধনাত্মক আধান কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হয়, উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে উৎসের মধ্যে ধনাত্মক আধান কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হয়, নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে। ক্লিয়ার? চলো এখান থেকে দেখো আমরা আরও একটা কথা বলতে পারি, যেদিকে ধনাত্মক আধান প্রবাহিত হয় সেদিকেই তো তড়িৎ প্রবাহিত হয়, আধানের প্রবাহ মানেই তড়িৎ। তাহলে তোমাকে যদি কেউ জিজ্ঞাসা করে যে বহিবর্তনীতে তড়িৎ কোন দিকে প্রবাহিত হয়, সেই একই রকম, যেদিকে ধনাত্মক আধান প্রবাহিত হয়, তাহলে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে তড়িৎ প্রবাহিত হয় বহিবর্তনীতে। কিন্তু এই ধনাত্মক আধানটা তো আবার এই উৎসের মধ্যে হয়ে উচ্চ বিভবে আসছে, মানে উৎসের মধ্যেও তো আধানের প্রবাহ হচ্ছে, তাহলে উৎসের মধ্যেও তো আমরা তড়িৎ পাবো, তাই তো? এই উৎসের মধ্য দিয়েও আধান যাচ্ছে, তাহলে উৎসের মধ্যে আধানের প্রবাহ হচ্ছে, মানে উৎসের মধ্যেও আমরা তড়িৎ পাবো। তাহলে সেইখানে তড়িৎটা কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে, সেখানে তড়িৎটা যাচ্ছে দেখো নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে। তাহলে ক্লিয়ার কথাটা? তাহলে ধনাত্মক আধানের প্রবাহ অথবা আমরা যদি বলি তড়িৎ প্রবাহ, তাতে করে আমাদের কিন্তু কিছু ভুল হবে না, তড়িৎ এর প্রবাহ। তাহলে ধনাত্মক আধান কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হয়, বহিবর্তনীতে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবে, তড়িৎ উৎসে নিম্ন বিভব থেকে উচ্চ বিভবে। আর যদি বলি তড়িৎ প্রবাহ কোন দিকে হয়, তড়িৎ প্রবাহ বহিবর্তনীতে হয় উচ্চ বিভব থেকে নিম্ন বিভবে, কিন্তু তড়িৎ উৎসের মধ্যে হয় নিম্ন বিভব থেকে উচ্চ বিভবে। চলো ক্লিয়ার? এতদূর লিখে নাও। তাহলে আমরা কি দেখলাম না, তড়িৎ উৎস মানে হচ্ছে এমন একটা যন্ত্র, যেই যন্ত্রটা কি করছে, নিম্ন বিভব থেকে ধনাত্মক আধানকে উচ্চ বিভবে পাঠাচ্ছে। এবার নিম্ন বিভব থেকে ধনাত্মক আধান কখনোই উচ্চ বিভবে যেতে চাইবে না, এটা প্রকৃতির বিপরীত ঘটনা, স্বাভাবিক ঘটনার একটা বিপরীত ঘটনা, তার জন্য একটা শক্তির প্রয়োজন। সেই শক্তিটাকেই আমরা বলেছিলাম বাহ্যিক শক্তি, অর্থাৎ প্রত্যেকটা তড়িৎ উৎসের কাছে একটা বাহ্যিক শক্তি থাকা দরকার, যেই শক্তির সাহায্যে সে কোনো একটা পজিটিভ আধানকে নিম্ন বিভব থেকে উচ্চ বিভবে পাঠাবে। এইবার এই যে তড়িৎ উৎস, এটাকে আমরা দুভাগে ভাগ করতে পারি। প্রথমত একটা হচ্ছে তড়িৎ কোষ, আর একটা হচ্ছে ডায়নামো। তড়িৎ কোষ মানে কি, তড়িৎ কোষ মানে হচ্ছে যেই তড়িৎ উৎসের ভিতরে কোনো সচল যন্ত্রাংশ থাকে না, মানে এমন কোনো যন্ত্র নেই যেটা ঘোরাফেরা করছে, এরকম কোনো যন্ত্র কিন্তু এই তড়িৎ কোষের ভিতরে থাকবে না। কিন্তু ডায়নামো মানে হচ্ছে এমন একটা তড়িৎ উৎস যেই উৎসের ভিতরে সচল যন্ত্রাংশ থাকে। দেখবে এই ডায়নামো টার্মটা আমরা এই চৌতড়িৎ চ্যাপ্টারের একবারে শেষে পড়বো, সেখানে দেখবো ক্যামুটেটার বা তোমার ব্রাশ, এরকম কিছু কিছু যন্ত্রাংশ আছে, বা একটা তোমার আয়তকার কুণ্ডলী, সেই কুণ্ডলীটা ঘুরছে কন্টিনিউয়াসলি, দিয়ে আমরা সেখান থেকে তড়িৎ পাচ্ছি। তাহলে এক্ষেত্রে সচল যন্ত্রাংশ থাকে, এক্ষেত্রে সচল যন্ত্রাংশ থাকে না। আর তড়িৎ কোষের দুটো এক্সাম্পল তুমি ভাবতে পারো, এক হচ্ছে রাসায়নিক কোষ আর একটা হচ্ছে সৌরকোষ। দেখো আমরা কি বললাম, তড়িৎ উৎস মানেই তার কাছে বাহ্যিক শক্তি থাকা দরকার। এবার রাসায়নিক কোষ মানে হচ্ছে যেই কোষের ক্ষেত্রে বাহ্যিক শক্তিটা হবে রাসায়নিক শক্তি, মানে এই রাসায়নিক কোষের ভিতরে কিছু কেমিক্যাল থাকে, তারা একে অপরের সাথে রিয়াকশন করে, দিয়ে রাসায়নিক শক্তি উৎপন্ন করে, আর সেই শক্তির সাহায্যে তারা নিম্ন বিভব থেকে পজিটিভ আধানকে উচ্চ বিভবে পাঠিয়ে দেয়। ক্লিয়ার? তাহলে রাসায়নিক কোষের ভিতরে কোন শক্তি ঋণাত্মক বিভব থেকে আধানকে উচ্চ বিভবে পাঠিয়ে দেয়? রাসায়নিক শক্তি। নামটা দেখেই বুঝতে পারছো, রাসায়নিক কোষ মানে এক্ষেত্রে বাহ্যিক শক্তিটা কি হয়ে যাবে, এক্ষেত্রে বাহ্যিক শক্তিটা হবে রাসায়নিক শক্তি।
এবার এই রাসায়নিক কোষকে দুভাগে ভাগ করা যায়। কি কি? একটা হচ্ছে প্রাথমিক কোষ, একটা হচ্ছে গৌণ কোষ। এবার এই প্রাথমিক কোষ আর গৌণ কোষের মধ্যে কিছু ডিফারেন্স আছে। কীরকম না, প্রাথমিক কোষ মানে হচ্ছে এই কোষগুলো একবার ব্যবহার করার পর আর একবার ব্যবহার করা যায় না। আর গৌণ কোষ মানে হচ্ছে এই কোষগুলোকে একবার ব্যবহার করার পর আমরা আরও একবার ব্যবহার করতে পারি, চার্জ ডিসচার্জ করে করে আমরা এই কোষগুলোকে কিন্তু আমরা আবার ব্যবহার করতে পারি। তাহলে গৌণ কোষ বা প্রাথমিক কোষ দুটোই রাসায়নিক কোষ। ডিফারেন্স কি? এটাকে একবারই ব্যবহার করা যায় আর এটাকে চার্জিং ডিসচার্জিংয়ের মাধ্যমে অনেকবার ব্যবহার করা যায়। তা এর কিছু এক্সাম্পল দেখো লেখা আছে। প্রাথমিক কোষের এক্সাম্পল হচ্ছে ভোল্টীয় কোষ, লেকল্যান্ডস কোষ, নির্জল কোষ, ডানিয়েল কোষ। আর একটা হচ্ছে গৌণ কোষের এক্সাম্পল কি? লেড অ্যাসিড সঞ্চায়ক কোষ আর হচ্ছে ক্ষারীয় সঞ্চায়ক কোষ। তো তোমার এখানে পরীক্ষায় যেটা লাগবে সেটা হবে এরকম, তোমাকে কোশ্চেন দেবে যে একটি গৌণ কোষের এক্সাম্পল দাও। তাহলে একটা গৌণ কোষের এক্সাম্পল তুমি দুটোর মধ্যে একটা লিখতে পারো। বা তোমাকে এরকম কোশ্চেন দেবে যে নির্জল কোষ কোন ধরনের কোষ? তাহলে নির্জল কোষ হচ্ছে একটা প্রাথমিক কোষ, বা বলতে পারি এটা রাসায়নিক কোষ। চলো ক্লিয়ার? তাহলে এই গেল তড়িৎ উৎসের শ্রেণী। এবার আমরা দেখব যে তড়িৎ চালক বল কাকে বলে। এবার এই তড়িৎ চালক বল কাকে বলে দেখার আগে আমরা যে ছবিটা এঁকেছিলাম সেই ছবির সাথে তোমাদের বইয়ে দেখবে এরকম ছবি আছে। এই ছবি দুটোকে আগে মিলিয়ে নিই। এই ছবিটা সেটা আমরা একটু আগে ভালো করে বুঝে নিই। দেখো এই ছবিটাতে আমরা কি এঁকেছি? এটা হচ্ছে উচ্চ বিভব, অর্থাৎ এটা হচ্ছে উচ্চ বিভব, এটা হচ্ছে নিম্ন বিভব, অর্থাৎ সিটা হচ্ছে নিম্ন বিভব। এবার যদি আমরা এটাকে একটা তড়িৎ উৎস এসের সাথে যোগ করি তাহলে এই এ আর সি দুটো পাত্রে বা এই উচ্চ বিভব আর নিম্ন বিভবের কোনো পার্থক্য হবে না, বা দুটোর ক্ষেত্রেই বিভব পার্থক্য সমান থাকবে। তার জন্য আমরা এটাকে বলেছিলাম বহিবর্তনী। এই বহিবর্তনীতে একটা কন্টিনিউয়াস প্রবাহ পাবো, তার মানে কারেন্ট পাবো। তার জন্য যদি আমরা এখানে কোনো বাল্বকে যোগ করি সেই বাল্বটা জ্বলবে। এটা আমরা বুঝতে পেরেছিলাম। এবার দেখো এই ছবিটা আর এই ছবিটা হচ্ছে একই ছবি। কেমন ছবিটা? ভালো করে দেখবে। এই যে এই উৎসটাকে আমি এভাবে এঁকেছি। উৎসের একটা এক্সাম্পল আমরা বলতে পারি ব্যাটারি, যেটা আমরা ছোটো ছোটো দেখি, পেন্সিল ব্যাটারি বা বড় বড় যে ব্যাটারিগুলো, সেই ব্যাটারিগুলো হচ্ছে একটা উৎসের এক্সাম্পল। তা সেটা ব্যাটারিটা দেখতে কেমন হয়? দেখবে ব্যাটারির একটা দিক হয় প্লেন, তা যেদিকটা প্লেন সেদিকটা হয় নিম্ন বিভব, আর একটা দিকে দেখবে একটা ছোট্ট টুপির মতো অংশ আছে, সেদিকটা হচ্ছে উচ্চ বিভব। তাহলে এই যে ব্যাটারির, দেখো আমি এদিকটা এঁকেছি, টুপির মতো অংশটা এদিকে আছে, তার মানে এইটা হচ্ছে উচ্চ বিভবে আছে। আর এদিকটা প্লেন আছে, মানে এই দিকটা নিম্ন বিভবে আছে। চলো ক্লিয়ার? তার মানে এখানে যেটা উৎস সোর্স এইটা, সেই উৎসটাই এখানে হয়ে গেছে কোনটা? এসিটা, এই ব্যাটারিটা। তার মানে এটা হয়ে যাচ্ছে আমাদের কি? এটা হয়ে যাচ্ছে আমাদের উৎস, সোর্সটা। এবার দেখো তাহলে একদিকে উচ্চ বিভব একদিকে নিম্ন বিভব, তাহলে এই সোর্সেরও দেখো একদিকে উচ্চ বিভব আছে একদিকে নিম্ন বিভব আছে। এবার এই উচ্চ বিভব আর নিম্ন বিভবের মাঝে কি আছে? বর্তনী বা বাল্বটাকে জ্বালিয়েছি। তাহলে এই যে উচ্চ বিভব অর্থাৎ এ থেকে শুরু হয়েছে, এদিকে এসে বি পর্যন্ত এসছে, আবার বি থেকে গিয়ে আবার সি পর্যন্ত গেছে। তাহলে এটা হচ্ছে উচ্চ বিভব, সিটা হচ্ছে নিম্ন বিভব। তো এই উচ্চ বিভব আর নিম্ন বিভবের মাঝে কে আছে? বহিবর্তনী। তাহলে আমরা এটাকে বলবো এখানে বহিবর্তনী। এই ছবির ক্ষেত্রে যেটা এসিটা বহিবর্তনী, এক্ষেত্রেও দেখো এই এসিটা হচ্ছে কি না বহিবর্তনী। চলো ক্লিয়ার? আর এখানে যেটা উৎস সেখানে আমরা এটাকে লাগিয়েছি ব্যাটারি। ব্যাটারির একদিকটা উচ্চ বিভবে থাকবে একদিকটা নিম্ন বিভবে থাকবে। সিমিলার এখানেও দেখো আমাদের উৎসের ক্ষেত্রেও একদিকটা উচ্চ বিভবে থাকে একদিকটা নিম্ন বিভবে থাকে। চলো এবার এই ব্যাটারিটার সিম্বল হচ্ছে কেমন না এরকম টাইপের, একদিকটা বড় একদিকটা ছোট। যেদিকটা বড় সেদিকটা হয় উচ্চ বিভব, যেদিকটা বড় সেদিকটা থাকে উচ্চ বিভবে, আর যেদিকটা ছোট থাকে সেদিকটা থাকে নিম্ন বিভবে। দুটো সমান করে দিলে হবে না, কিন্তু একটা বড় রাখতে হবে একটাকে ছোট রাখতে হবে। তাই যেটা বড় সেটা থাকবে উচ্চ বিভবে, আর যেটা ছোট আমাকে বুঝে নিতে হবে সেটা হচ্ছে নিম্ন বিভব। ক্লিয়ার কথাটা? এবার তার মানে এই জায়গাটা এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি কি উৎস সোর্সটা। তাহলে বর্তনী কোনটা? উচ্চ বিভব আর নিম্ন বিভবের মাঝের অংশটা হচ্ছে বর্তনী। তাহলে মাঝের কোনটা? এই এ থেকে শুরু করলাম, বাল্ব লাগালাম, এদিকে আবার সি পর্যন্ত গেলাম, তাহলে এই পুরো অংশটা হচ্ছে কি না বহিবর্তনী। তাহলে এখানে উৎস কোনটা? আমরা এই পুরো ছবিগুলোতে কি কি দেখলাম না উৎস কোনটা? চলো এদিকে লিখে দিই উৎস হচ্ছে এসটা, সোর্সটা। অর্থাৎ এখানেও যেটা উৎস, এখানেও দেখো এটা উৎস, আর এখানেও এই যে দুটো একটা ছোট বড় দাগ সেইটা হচ্ছে আমাদের উৎস। আর বহিবর্তনী কোনটা? বহিবর্তনী কোনটা না বহিবর্তনী মানে হচ্ছে এই উচ্চ বিভব আর নিম্ন বিভবের মাঝের অংশটাকে আমরা বলবো বহিবর্তনী। তার মানে এক্ষেত্রে এ বি সিটা হচ্ছে বহিবর্তনী। প্রথম ছবিটার ক্ষেত্রে এ বি সিটা হচ্ছে বহিবর্তনী। দ্বিতীয় ছবির ক্ষেত্রেও তাই, দেখো এটা উচ্চ বিভব এটা নিম্ন বিভব, তাহলে মাঝের অংশ মানে হচ্ছে এই অংশটা, তাহলে এটা হচ্ছে বহিবর্তনী। অর্থাৎ এ
বি সিটা হচ্ছে বহিবর্তনী। আবার তার পরের ছবিটাতেও দেখো, তাহলে এটা আমাদের সোর্স হয়ে গেল, আর এটা হয়ে গেল উচ্চ বিভব, এটা নিম্ন বিভব। তাহলে উচ্চ বিভব আর নিম্ন বিভবের মাঝে অর্থাৎ এ বি সি এই অংশটা হচ্ছে আমাদের বহিবর্তনী। চলো ক্লিয়ার কথাটা? বেশ, এতদূর পর্যন্ত ক্লিয়ার। এবার উচ্চ বিভবকে দেখবে তোমাদের বইয়ে যখন এরকম ব্যাটারির সাইন দেওয়া আছে তখন উচ্চ নিম্ন লেখা নেই, পজিটিভ নেগেটিভ লেখা আছে, প্লাস চিহ্ন দেওয়া আছে আর মাইনাস চিহ্ন দেওয়া আছে। তাই উচ্চ বিভবকে প্লাস চিহ্ন দ্বারা বোঝানো হয় আর নিম্ন বিভবকে মাইনাস চিহ্ন দ্বারা বোঝানো হয়, কারণ প্লাস মানে বেশি, মাইনাস মানে কম, সেই জন্য উচ্চ বিভবকে প্লাস চিহ্ন দ্বারা, নিম্ন বিভবকে মাইনাস চিহ্ন দ্বারা বোঝানো হয়। তার জন্য ব্যাটারিরও যে দিকটাতে তুমি ভাবতে পারো ওই বোতামের মতো অংশটা আছে বা টুপির মতো অংশটা আছে সেটা উচ্চ বিভব, মানে সেদিকটা হচ্ছে পজিটিভ, তাহলে উচ্চ বিভবের দিকটা পজিটিভ, আর যেটা সমান সেটা নিম্ন বিভব মানে সেদিকটা হচ্ছে নেগেটিভ। সিমিলারলি যদি আমরা তার ছবি দেখি, আমাদের যে সিম্বলাইজ ছবি, সেই সিম্বলাইজ ছবিতে যদি আমরা দেখি তাহলে যেদিকটা বেশি বড় সেদিকটা উচ্চ বিভব মানে সেদিকটা হচ্ছে পজিটিভ, আর যেটা ছোটো সেটা হচ্ছে নিম্ন বিভব মানে হচ্ছে নেগেটিভ। চলো ক্লিয়ার? ক্লিয়ার কথাটা? তাহলে কারেন্ট বহিবর্তনীতে কোন দিক থেকে কোন দিকে আসে? উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে, বা বলতে পারি পজিটিভ থেকে নেগেটিভের দিকে। আর উৎসের মধ্যে কারেন্ট কোন দিক থেকে কোন দিকে যায়, বা তড়িৎ কোন দিক থেকে কোন দিকে যায়? নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে, বা নেগেটিভ থেকে পজিটিভের দিকে। চলো ক্লিয়ার কথাটা এতদূর পর্যন্ত? বেশ, এবার আমরা দেখব তড়িৎ চালক বল কাকে বলে। তড়িৎ চালক বল কাকে বলে? এই তড়িৎ চালক বলের তোমাকে দুটো সংজ্ঞা জানতে হবে। আমি যদি বলি তাহলে আমি তোমাকে বলবো দুটো সংজ্ঞা জানতে হবে। কি? ভালো করে দেখো, একটা হচ্ছে মুক্ত বর্তনী আর একটা হচ্ছে বদ্ধ বর্তনী। এই দুটোর ক্ষেত্রেই তড়িৎ চালক বল কাকে বলে সেটা আমরা জানবো। দেখো, প্রথম দেখছি যে মুক্ত বর্তনী। মুক্ত বর্তনী, মুক্ত বর্তনী মানে কি? মুক্ত বর্তনী মানে তুমি ভাবতে পারো যে এই মাঝের তারের কোনো একটা অংশ এরকমভাবে কাটা আছে, বা কোনো একটা অংশ খণ্ডিত আছে। তার মানে কি? খণ্ডিত অংশ আছে মানে এখান দিয়ে আধান প্রবাহিত হবে না, তার মানে এই অংশের মধ্য দিয়ে তড়িৎ যাবে না। বা তুমি ভাবতে পারো এই অংশটা এরকমভাবে খণ্ডিত আছে, মানে এই অংশের মধ্য দিয়ে তড়িৎ আসতে পারবে না বা আধান যেতে পারবে না। মুক্ত বর্তনী মানে এটাকে বোঝানো হয়। মুক্ত বর্তনী মানে হচ্ছে যেখানে বর্তনীটা খণ্ডিত আছে, বর্তনীর মধ্য দিয়ে কিন্তু আধান যেতে পারছে না, সেটাকে আমরা বলবো মুক্ত বর্তনী। তা এই মুক্ত বর্তনীতে তড়িৎ চালক বল কাকে বলে সেটা ভালো করে বুঝতে হবে। দেখো, ধরো আমি বললাম যে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে একটা পজিটিভ চার্জ গেল, একটা +1 চার্জ কোন দিক থেকে কোন দিকে গেল? উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে। এবার তুমি যদি এই দুটো পাত্রেরই বিভবটাকে বা বিভব পার্থক্যটাকে একই রাখতে চাও তাহলে তোমাকে কি করতে হবে? এই +1 চার্জটাকেই উৎসের সাহায্য নিয়ে, নিম্ন বিভব থেকে আবার উচ্চ বিভবে পাঠিয়ে দিতে হবে। তুমি তো তাই বলবে যে উচ্চ বিভব আর নিম্ন বিভব দুটো পাত্র আছে, তা দুটো পাত্রের বিভব পার্থক্য করে যদি আমরা একই রাখি তাহলে কন্টিনিউয়াসলি আধান প্রবাহিত হবে। কিভাবে এক রাখবো? না, যে পজিটিভ আধানটা উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে যাবে সেই পজিটিভ আধানটাকেই আমরা নিম্ন বিভব থেকে আবার উচ্চ বিভবে পাঠিয়ে দেবো। তাহলে কি হবে? দুটো পাত্রেরই বিভব পার্থক্যটা কি থাকবে? সমান থাকবে। এবার যদি আমি বলি যে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে একটা পজিটিভ চার্জ গেছে, একক ধনাত্মক চার্জ গেছে, একটা একক ধনাত্মক চার্জ গেছে, তাহলে উৎসটা কি করবে? বিভব পার্থক্যকে সমান রাখার জন্য নিম্ন বিভব থেকে সেই +1 চার্জটাকে নেবে, দিয়ে উচ্চ বিভবে পাঠিয়ে দেবে। তাহলে এই +1 চার্জটাকে নিম্ন বিভব থেকে উচ্চ বিভবে পাঠানোর জন্য এই যে উৎসটাকে কি করতে হচ্ছে? একটা কার্য করতে হচ্ছে। যে কার্য করতে হচ্ছে তাকেই আমরা বলবো তড়িৎ চালক বল। কোন বর্তনীতে? মুক্ত বর্তনীতে। আবার বলছি, কোন বর্তনীতে? মুক্ত বর্তনী। অর্থাৎ যখন বর্তনী ছিন্ন অবস্থায় আছে তখন তড়িৎ চালক বল কাকে বলবো? না, কোনো একটি তড়িৎ উৎস একক ধনাত্মক আধানকে নিম্ন বিভব থেকে উচ্চ বিভবে পাঠানোর জন্য যে কার্য করতে হয় তাকে আমরা বলবো তড়িৎ চালক বল। ক্লিয়ার? তাহলে লিখে ফেলো, মুক্ত বর্তনীতে তড়িৎ চালক বল কাকে বলে? না, কোনো তড়িৎ উৎস মুক্ত বর্তনীতে কথাটা লিখবে, মুক্ত বর্তনীতে কোনো তড়িৎ উৎস একক ধনাত্মক চার্জকে, একক ধনাত্মক আধানকে লেখো, একক ধনাত্মক আধানকে
নিম্ন বিভব থেকে উচ্চ বিভবে প্রেরণ করার জন্য যে কার্য করে তাকে ওই বর্তনীর বা ওই কোষের লেখো, কারণ তড়িৎচালক বল হয় কার? কোষটার। এই যে কোষটা আছে, কোষের তড়িৎচালক বল হয়। তাহলে লেখো তাকে, শুধুমাত্র লেখো তাকে তড়িৎচালক বল বলে। তড়িৎচালক বল, তাকে ই দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, তড়িৎচালক বল বলে। চলো ক্লিয়ার কথাটা। তাহলে মুক্ত বর্তনীতে তড়িৎচালক বল কাকে বলছে? না, কোনো একটা পজিটিভ আধান আমরা ধরে নিলাম উচ্চ বিভব থেকে নিম্ন বিভবে এলো, তাহলে এই নিম্ন বিভব থেকে তাকে আবার উচ্চ বিভবে পাঠাতে হবে, তবেই বর্তনীর বিভব পার্থক্যটা সমান থাকবে। তা সেই পাঠানোর জন্য যে কাজ করছে, উৎসটা যে কাজ করছে, সেই কাজটাকে আমরা বলবো তড়িৎচালক বল। দেখো সেটাই লেখা আছে, মুক্ত বর্তনীতে কোনো তড়িৎ উৎস একক ধনাত্মক আধানকে নিম্ন বিভব থেকে উচ্চ বিভবে প্রেরণ করার জন্য যে কাজ করে তাকে তড়িৎচালক বল বলা হয়। ক্লিয়ার? এবার যদি বলি বদ্ধ বর্তনীর ক্ষেত্রে, বদ্ধ বর্তনী মানে হচ্ছে যখন বর্তনীটা কমপ্লিট আছে, এই যে বর্তনীগুলো এখন কমপ্লিট আছে, সেটাকে আমরা বলবো বদ্ধ বর্তনী। তাহলে বদ্ধ বর্তনীর ক্ষেত্রে কি বলবো? বদ্ধ বর্তনী, বদ্ধ বর্তনীতে আমরা তড়িৎচালক বল কাকে বলবো? বদ্ধ বর্তনীতে তড়িৎচালক বল বলতে দেখো, এই +1 চার্জটাকে এই উৎসটা কি করলো? নিম্ন বিভব থেকে উচ্চ বিভবে পাঠালো, যে কাজ করলো সেটাকে আমরা তড়িৎচালক বল বলবো। কখন? যখন বর্তনীটা খণ্ডিত অবস্থায় থাকবে, মুক্ত অবস্থায় থাকবে। কিন্তু বদ্ধ অবস্থায় থাকলে কি বলবো? দেখো বদ্ধ অবস্থায় থাকলে এরকম বলবো যে কোনো তড়িৎ উৎস বদ্ধ বর্তনীতে +1 চার্জকে বা বদ্ধ বর্তনীতে একক ধনাত্মক আধানকে বহিবর্তনী এবং তড়িৎ উৎস কে একবার সম্পূর্ণ প্রদক্ষিণ করতে, একবার সম্পূর্ণ প্রদক্ষিণ করাতে যে কার্য করতে হয় তাকে তড়িৎচালক বল বলে। তড়িৎচালক বল বলে। ভালো করে একবার দেখো কি বললাম। মুক্ত বর্তনীর ক্ষেত্রে কি বললাম? মুক্ত বর্তনীর ক্ষেত্রে একটা +1 চার্জকে এই নিম্ন বিভব থেকে উচ্চ বিভবে নিয়ে এলাম, নিম্ন বিভব থেকে উচ্চ বিভবে নিয়ে এলাম। তাহলে এইটুকুর জন্য আমাকে যে কাজ করতে হলো, এইটুকু আনার জন্য আমাকে যে কাজ করতে হলো, তাকে বলবো মুক্ত বর্তনীর ক্ষেত্রে তড়িৎচালক বল। ক্লিয়ার? তাহলে তড়িৎচালক বল মুক্ত বর্তনীর ক্ষেত্রে একটা সংজ্ঞা হয়, বদ্ধ বর্তনীর ক্ষেত্রে একটা সংজ্ঞা হয়। তাহলে বদ্ধ বর্তনীর ক্ষেত্রে এটা কোনটা? বদ্ধ বর্তনীর ক্ষেত্রে দেখো লেখা আছে যে বদ্ধ বর্তনীতে একক ধনাত্মক আধানকে বহিবর্তনী এবং তড়িৎ উৎসকে একবার সম্পূর্ণ প্রদক্ষিণ করাতে যে কার্য করতে হয় তাকে তড়িৎচালক বল বলে। মানে ধরো এখানে একটা +1 চার্জ আছে, এই জায়গাতে ধরো একটা +1 চার্জ আছে, এই +1 চার্জটাকে তুমি উচ্চ বিভব থেকে নিম্ন বিভবে নিয়ে গেলে, আবার নিম্ন বিভব থেকে উৎস হয়ে আবার এই জায়গাতেই নিয়ে এলে, তাহলে তুমি যে কাজ করলে সেটাকে আমরা বলবো তড়িৎচালক বল। কখন? বদ্ধ বর্তনীর ক্ষেত্রে। তাহলে যেটা মুক্ত বর্তনীর ক্ষেত্রে হয় নিম্ন বিভব থেকে উচ্চ বিভবে আনার জন্য যে কার্য করা, সেটাই বদ্ধ বর্তনীর ক্ষেত্রে কেমন হয় না,
পুরো কমপ্লিট একবার ঘুরিয়ে নেওয়া আসা, পুরো সার্কিটটাকে একবার সম্পূর্ণ ঘুরিয়ে নিয়ে এলে যে কাজ করতে হয় সেটাকে আমরা বলবো তড়িৎচালক বল বদ্ধ বর্তনীর ক্ষেত্রে। এবার এইটা দেখবে তোমাদের বইয়ে কিন্তু কোথাও নেই, তোমাদের বইয়ে এই সংজ্ঞাটাই শুধুমাত্র আছে। এবার এটা আমাদের কখন লাগবে, দেখবে যখন আমরা নষ্ট ভোল্ট পড়ব বা অভ্যন্তরীণ রোধ পড়ব, সেই জায়গাটা তুমি যদি এই সংজ্ঞাটা পড়ি, এই সংজ্ঞাটাই তোমার যদি জানা থাকে তাহলে তোমার বুঝতে অসুবিধা হবে। সেই জন্য আমাদের এই সংজ্ঞাটাও জানা দরকার। কেন? নষ্ট ভোল্ট কি সেটা বোঝার জন্য। ক্লিয়ার কথাটা? তাহলে নষ্ট ভোল্ট কি এটা বুঝতে গেলে আমাদের দ্বিতীয় সংজ্ঞাটা দিয়ে তার প্রমাণটা করতে হবে, তবে আমরা সঠিকভাবে বুঝতে পারবো। কারণ মুক্ত বর্তনীর ক্ষেত্রে আমরা নষ্ট ভোল্ট পাবো না, একমাত্র বদ্ধ বর্তনীর ক্ষেত্রে আমরা নষ্ট ভোল্ট কথাটা পাবো। সেই জন্য এটা জানতে হবে, তুমি শুধু মনে রেখে দিও কথাটা। মুক্ত বর্তনীর ক্ষেত্রে তড়িৎচালক বল কাকে বলে? নিম্ন বিভব থেকে উচ্চ বিভবে আনতে যে কার্য করতে হচ্ছে একক ধনাত্মক আধানকে, তাকে বলা হচ্ছে মুক্ত বর্তনীর ক্ষেত্রে তড়িৎচালক বল। আর বদ্ধ বর্তনীর ক্ষেত্রে কি বলবো না, এই পুরো বর্তনীটা, এই পুরো যে বর্তনীটা সেটা কী কী দ্বারা তৈরি? এক তো উৎস, দুই হচ্ছে বহিবর্তনী। তা এই বহিবর্তনী এবং উৎস এই সম্পূর্ণটাকে একটা যদি একক ধনাত্মক চার্জকে আমরা ঘুরিয়ে নিয়ে আসি, তাহলে আমাদের যে কাজ করতে হবে তাকে আমরা বলবো তড়িৎচালক বল। কার ক্ষেত্রে? বহিবর্তনীর ক্ষেত্রে। চলো ক্লিয়ার কথাটা? ক্লিয়ার কথাটা? ক্লিয়ার কথাটা আরেকবার দেখে নিই। চলো ধরো এই ছবিটার ক্ষেত্রে আমি বললাম মুক্ত বর্তনী, মানে এখন মুক্ত বর্তনী আছে, তাহলে এই ক্ষেত্রে তড়িৎচালক বল কাকে বলবো না, নিম্ন বিভব থেকে একটা +1 চার্জকে নেবো, সেই চার্জটাকে নিম্ন বিভব থেকে উচ্চ বিভবে নিয়ে আসবো, তাহলে আমাকে যে কাজ করতে হবে সেটাকে আমরা বলবো মুক্ত বর্তনীর ক্ষেত্রে তড়িৎচালক বল। ক্লিয়ার? এবার বদ্ধ বর্তনীর ক্ষেত্রে কাকে বলবো না, ধরো এই +1 চার্জটাকে আমি এখন বদ্ধ বর্তনী আছে, তাই +1 চার্জকে নিম্ন বিভব থেকে উচ্চ বিভবে নিয়ে এলাম, একটা কার্য করতে হলো, তারপর আবার এই উচ্চ বিভব থেকেও +1 চার্জটাকে কমপ্লিট ঘুরিয়ে আবার নিয়ে যাব এই নিম্ন বিভবে, তবে আমি পুরো বর্তনীটা একবার ঘুরলাম। এর জন্য যে কাজ করতে হবে তাকে আমরা বলবো বদ্ধ বর্তনী যে তড়িৎচালক বল। তো তড়িৎচালক বলে দুটো সংজ্ঞা হয়, একটা হচ্ছে মুক্ত বর্তনীতে, একটা হচ্ছে বদ্ধ বর্তনীতে। চলো ক্লিয়ার এত দূর পর্যন্ত? এবার দেখো তড়িৎচালক বলের একক, আমরা যদি বলি তড়িৎচালক বলের একক, তড়িৎচালক বলের একক, দেখো তড়িৎচালক বলের একক কি বলবো, ভালো করে খেয়াল করো সংজ্ঞাটা, দুটো সংজ্ঞার ক্ষেত্রেই তুমি দেখো কি বলা হয়েছে, কোনো তড়িৎ উৎসকে একক ধনাত্মক আধানকে নিম্ন বিভব থেকে উচ্চ বিভবে প্রেরণ করার জন্য যে কার্য করতে হয়। দ্বিতীয় সংজ্ঞাটাতে দেখো একক ধনাত্মক আধানকে বহিবর্তনী এবং তড়িৎ উৎসকে একবার সম্পূর্ণ প্রদক্ষিণ করাতে যে কার্য করতে হয়। তার মানে একক আধানের জন্য যে কার্য করতে হয়, ভালো করে খেয়াল করো, একক আধানের জন্য যে কার্য করতে হয়, এক্ষেত্রেও একক আধানের জন্য যে কার্য করতে হয় তাকে আমরা বলছি কি তড়িৎচালক বল। কিছুটা বিভবের মতোই দেখো, বিভবের ক্ষেত্রেও আমরা কি পেয়েছিলাম, একক ধনাত্মক আধানকে অসীম থেকে কোনো বিন্দুতে আনতে যে কার্য করতে হয়, আর এককের জন্য বার করতে গেলে বা একক মানে হচ্ছে কি 1 কুলম্ব বা 1 ইএসইউ চার্জ, তাই 1 কুলম্ব বা 1 ইএসইউ আধানকে আনতে যে কার্য করতে হয় এটা নির্ণয় করার জন্য আমরা কি করেছিলাম আগের দিন যেটা করেছিলাম সেটা হচ্ছে কার্যকে আধান দিয়ে ভাগ করেছিলাম। কি করেছিলাম? কার্যকে আধান দিয়ে ভাগ করেছিলাম। কারণ আধান, একক আধানের জন্য কতটা কার্য করতে হয় বার করতে গেলে কি করতে হবে, আমাকে কার্যকে আধান দিয়েই ভাগ করতে হবে। এরকম এক্সাম্পল নিয়েছিলাম, 10টা চকলেটের দাম 20 টাকা, তাহলে একটা চকলেটের দাম কত, তাহলে তুমি কি বলেছিলে 20/10, তাহলে একটার বার করতে গেলে আমাকে ভাগ করতে হয়। এখানেও দেখো সেম একই ঘটনা ঘটেছে, একক ধনাত্মক আধানকে নিয়ে যাওয়ার জন্য যে কার্য করতে হয়, তাহলে একক ধনাত্মক আধানকে মানে কি এক আধানকে, তাহলে এক আধানের জন্য বার করতে গেলে কি করতে হবে, আমাকে আধান দিয়ে ভাগ করতে হবে। তাহলে তড়িৎচালক বলের একক বার করতে গেলে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে কার্যকে আধান দিয়ে ভাগ করতে হবে। এবার কার্যের একক কি, কার্যের একক হচ্ছে, চলো এবার দেখা যাক সিজিএস আর এসআই পদ্ধতিতে কি কি হয়। তাহলে প্রথম ধরো আমরা বললাম এসআই পদ্ধতিতে, তাহলে এসআই পদ্ধতিতে আমরা তড়িৎচালক বলের একক বার করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে, কার্যের এসআই একক বাই আধানের এসআই একক। তাহলে কার্যের এসআই একক কি, কার্যের এসআই একক হচ্ছে জুল, আধানের এসআই একক কি, আধানের এসআই একক হচ্ছে কুলম্ব, যাকে আমরা এক কথায় কি বলেছিলাম আগের দিন, বলো ভোল্ট বলেছিলাম, তাই তো। তাহলে এক্ষেত্রেও দেখো তড়িৎচালক বলের একক কি আসছে, ভোল্টই আসছে, কারণ একক আধানকে ঘোরানোর জন্য যে কার্য করতে হয়, আর একক আধান মানেই হচ্ছে আধান দিয়ে আমাকে ভাগ করতে হবে কার্যকে, তাহলে কার্য বাই আধান, অর্থাৎ কার্যের এসআই একক বাই আধানের এসআই একক। তাহলে কার্যের এসআই একক হচ্ছে জুল, আধানের এসআই একক হচ্ছে কুলম্ব, তার জন্য হচ্ছে জুল বার কুলম্ব, যাকে এক কথায় বলা হচ্ছে ভোল্ট।
সিমিলারলি যদি বলি সিজিএস একক, তুমি বলবে কার্যের সিজিএস একক বা আধানের সিজিএস একক। কার্যের সিজিএস একক কি? কার্যের সিজিএস একক হচ্ছে আর্গ। আর আধানের সিজিএস একক কি? আধানের হচ্ছে ইএসইউ বা স্ট্যাট কুলম্ব। তাহলে এটাকে আমরা এক কথায় কি বলবো? আগের দিন লিখেছিলাম স্ট্যাট ভোল্ট। স্ট্যাট ভোল্ট। তার মানে বিভব বা বিভব পার্থক্যের একক যা, তড়িৎচালক বলের এককও কিন্তু তাই। বিভব পার্থক্য আর তড়িৎচালক বলের একক কিন্তু তাই। চলো ক্লিয়ার এত দূর পর্যন্ত। এবার আমরা এই ক্লাসে যে দুটো মেন ফান্ডা জানতে পারলাম সেই দুটো ফান্ডাকে নোট আকারে লিখে রাখবো। তাহলে নোট বলে হেডিং করো, দিয়ে এই দুটো ছবি এঁকে ফেলো। দেখো প্রথম ছবিটা কি আছে? মুক্ত বর্তনী। অর্থাৎ এই বর্তনীটার দেখো একটা অংশ কি আছে? খণ্ডিত আছে, মানে এর মধ্যে দিয়ে কারেন্ট যেতে পারবে না, সেই জন্য এটা হচ্ছে একটা মুক্ত বর্তনী। আর এটা হচ্ছে কি না বদ্ধ বর্তনী। অর্থাৎ এই পুরো বর্তনীটা দেখো কি আছে? কমপ্লিট আছে, মানে এর মধ্যে দিয়ে কিন্তু আধান ঘোরাফেরা করতে পারবে। এইবার যদি আমরা মুক্ত বর্তনীতে তড়িৎচালক বল নির্ণয় করতে চাই তাহলে আমাকে কি করতে হবে না, নেগেটিভ মানে হচ্ছে এটা নিম্ন বিভব, এটা হচ্ছে উচ্চ বিভব। তাহলে এই নেগেটিভ বা নিম্ন বিভব থেকে একটা +1 চার্জকে আমাকে নিয়ে যেতে হবে কোথায়? উচ্চ বিভবে। তার মানে নেগেটিভ থেকে পজিটিভ প্রান্তে একটা একক ধনাত্মক চার্জকে নিয়ে যেতে গেলে আমাকে যে কার্য করতে হবে সেই কার্যটাকেই আমরা বলবো তড়িৎচালক বল। কখন? মুক্ত বর্তনীর ক্ষেত্রে। তাহলে এটা হচ্ছে মুক্ত বর্তনীর ক্ষেত্রে তড়িৎচালক বল। চলো এবার যদি বলি যে বদ্ধ বর্তনীর ক্ষেত্রে তড়িৎচালক বলটা কিভাবে বলবো না, বদ্ধ বর্তনীর ধরো কোনো একটা বিন্দু বললাম, আমি বললাম এটা হচ্ছে আমাদের এই এ বিন্দুটা, অর্থাৎ এই পজিটিভ উচ্চ বিভবটা। এই উচ্চ বিভবে ধরো কোনো একটা +1 চার্জ আছে, তাই +1 চার্জটাকে আমি কি করব? প্রথম এ থেকে এই পুরো কমপ্লিট বর্তনীটা ঘোরাবো, এরকমভাবে কমপ্লিট বর্তনীটা ঘোরাবো, দিয়ে বি পর্যন্ত এসে পৌঁছাবে, অর্থাৎ নিম্ন বিভবে এসে পৌঁছাবে। তার জন্য একটা কাজ করতে হবে, প্লাস এই বি থেকে আবার এই এ বিন্দুতে আনার জন্য কি করতে হবে? একটা কাজ করতে হবে, অর্থাৎ বহিবর্তনী প্লাস কোষ এই দুইয়ের মধ্যেই আমাকে কি করতে হবে? একটা +1 চার্জকে নিয়ে যেতে হবে, দিয়ে যে কার্য করতে হবে তাকে আমরা বলবো তড়িৎচালক বল। ক্লিয়ার এত দূর পর্যন্ত? তাহলে মুক্ত বর্তনীর ক্ষেত্রে আমরা বুঝলাম যে তড়িৎচালক বল নির্ণয় করার জন্য কি করতে হবে? শুধু তড়িৎ কোষটার নিম্ন বিভব থেকে উচ্চ বিভবে একটা ধনাত্মক চার্জকে আনতে হবে, দিয়ে যে কার্য করতে হবে সেটা হচ্ছে মুক্ত বর্তনীর ক্ষেত্রে তড়িৎচালক বল। আর বদ্ধ বর্তনীর ক্ষেত্রে তড়িৎচালক বল নির্ণয় করার জন্য কি করতে হবে? কোষের ভিতর মানে কোষের নিম্ন বিভব থেকে উচ্চ বিভবে আনার জন্য যে কার্য করতে হবে সেটা তো বটেই, তার সাথে বহিবর্তনীটা একবার কমপ্লিট ঘোরাতে যে কার্য করতে হবে দুটোকে যোগ করতে হবে, দিয়ে আমরা পাবো বদ্ধ বর্তনীর ক্ষেত্রে তড়িৎচালক বল। মানে বদ্ধ বর্তনীতে তড়িৎচালক বল মাপতে গেলে আমাকে এই প্রসেসটা ফলো করতে হবে, আর মুক্ত বর্তনীতে তড়িৎচালক বল মাপতে গেলে আমাকে এই প্রসেসটা ফলো করতে হবে। চলো ক্লিয়ার? এবার আমাদের ম্যাক্সিমাম জায়গাটা যেটা লাগবে সেটা হচ্ছে বদ্ধ বর্তনীর ক্ষেত্রে, কারণ কারেন্ট যাবে এরকম বর্তনী আমাদের লাগবে। তাহলে বদ্ধ বর্তনীর ক্ষেত্রে আমরা বলতে পারি যে তড়িৎচালক বল এটা সম্পর্কিত কার সাথে? ভালো করে দেখবে, বর্তনীর সাথে বা বহিবর্তনীর সাথে। বহিবর্তনী প্লাস এই যে উৎস প্লাস তড়িৎ উৎস, এই দুটোর সাথেই কিন্তু সম্পর্কিত। এই পয়েন্টটা তোমাকে কিন্তু ভালো করে বুঝতে হবে। কি? যখন আমরা বদ্ধ বর্তনীতে তড়িৎচালক বল নির্ণয় করব তখন কি করতে হবে? +1 চার্জটাকে একবার বহিবর্তনীতেও ঘোরাতে হবে, তারপর আবার উৎসের মধ্যেও কিন্তু নিয়ে যেতে হবে, দিয়ে মোট যে কাজ করতে হবে তাকে আমরা বলবো তড়িৎচালক বল বদ্ধ বর্তনীর ক্ষেত্রে। তাহলে বদ্ধ বর্তনীতে তড়িৎচালক বলটা কার সাথে সম্পর্কিত? বহিবর্তনী এবং তড়িৎ উৎস এই দুয়ের সাথেই কিন্তু সম্পর্কিত। মানে এই দুটোতেই কমপ্লিট ঘোরানোর জন্য যে কাজ করতে হবে তাকে আমরা বলবো বদ্ধ বর্তনীর তড়িৎচালক বল। ক্লিয়ার? এবার যদি ধরো আমি বললাম যে কোনো একটা প্লাস চার্জকে আমি নিলাম, কোনো একটা +1 চার্জকে নিলাম, তাকে আমি এই এ বিন্দু থেকে নিয়ে গেলাম এখানে, এখান 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 থেকে নিয়ে গেলাম এখানে, মানে উচ্চ বিভব থেকে একবার কমপ্লিট এই বহিবর্তনীটা ঘুরিয়ে নিয়ে আবার নিম্ন বিভবে এলাম, তাহলেও তো আমাকে একটা কাজ করতে হবে। তাহলে এটাকে আমরা কি বলবো? এটাকে তো আমরা তড়িৎচালক বল বলতে পারবো না, কারণ তড়িৎচালক বল বলতে গেলে আমাকে কি করতে হবে? বহিবর্তনীটাতেও একটা +1 চার্জকে নিয়ে ঘোরাতে হবে, আবার কোষের ভিতরেও +1 চার্জটাকে একবার ঘোরাতে হবে। তার জন্য যে মোট কাজ করতে হবে তাকে আমরা বলবো তড়িৎচালক বল।
কিন্তু দ্বিতীয় কন্ডিশনে আমি কি বলছি, আমি বলছি যে একটা একক ধনাত্মক চার্জকে আমি +1 অর্থাৎ উচ্চ বিভব থেকে নিয়ে যাওয়া শুরু করেছি, নিয়ে গিয়ে আমি শুধুমাত্র এই বহিবর্তনীটাতে শুধুমাত্র একবার ঘোরালাম, কোষের মধ্যে আর নিয়ে গেলাম না। তাহলে এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো বহিবর্তনীর দুই প্রান্তের বিভব পার্থক্য, কারণ ওটাকে আমরা তড়িৎচালক বল বলতে পারবো না। তড়িৎচালক বল বলতে গেলে আমাকে বর্তনী এবং তড়িৎ কোষ দুটোকেই কমপ্লিট, দুটোর মধ্যে দিয়েই কমপ্লিট +1 চার্জকে নিয়ে যেতে হবে। কিন্তু যখন আমি তোমাকে বলছি শুধুমাত্র বহিবর্তনীতে তুমি একটা +1 চার্জকে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে নিয়ে গেছো, তাহলে সেক্ষেত্রে তুমি যে কার্যটা করবে সেই কার্যটাকে আমরা তড়িৎচালক বল বলবো না, সেটাকে আমরা বলবো বহিবর্তনীর দুই প্রান্তের বিভব পার্থক্য, সেটাকে আমরা বলবো বিভব পার্থক্য। সেটাকে কিন্তু আমরা তড়িৎচালক বল বলতে পারবো না। তার মানে বিভব পার্থক্য কার সাথে সম্পর্কিত? ভালো করে দেখো, বিভব পার্থক্য সম্পর্কিত শুধুমাত্র বহিবর্তনীর সাথে। এই কথাটাই তোমাকে বুঝতে হবে, এইটাই আমরা ঠিকঠাক বুঝতে পারি না, তার জন্য আমাদের কনফিউশনগুলো তৈরি হয়। ক্লিয়ার? এতদূর পর্যন্ত ক্লিয়ার? তাহলে যদি আমাকে বলে তড়িৎচালক বল মাপতে হবে বহিবর্তনীতে, তাহলে আমি কি করব? বহিবর্তনীতে একটা +1 চার্জকে ঘোরাবো এবং কোষের মধ্যেও +1 চার্জটাকে ঘোরাবো, দিয়ে দেখবো আমাকে মোট কতটা কার্য করতে হচ্ছে, তাকে আমরা বলবো তড়িৎচালক বল বদ্ধবর্তনীতে। আর যদি বলা হয় বদ্ধবর্তনীতে তোমার বিভব পার্থক্য মাপতে, তার জন্য আমি কি করব? বর্তনীর দু প্রান্তের বিভব পার্থক্য মাপতে, তাহলে আমরা কি করব? একটা +1 চার্জকে নেবো, তাকে শুধুমাত্র বহিবর্তনীটাতেই ঘোরাবো, কোষের মধ্যে আর নিয়ে যাবো না, শুধুমাত্র বহিবর্তনীটাতেই কি করব? একবার ঘুরিয়ে নিয়ে চলে আসবো, দিয়ে দেখবো যে কাজ করতে হচ্ছে, তাকে আমরা বলবো বহিবর্তনীর দুই প্রান্তের বিভব পার্থক্য। মানে বিভব পার্থক্য মানে হচ্ছে এটা বহিবর্তনীর সাথে সম্পর্কিত, আর তড়িৎচালক বল মানে হচ্ছে বহিবর্তনী এবং তড়িৎ কোষের সাথে বা তড়িৎ উৎসের সাথে সম্পর্কিত। এই কথাটা তুমি তোমার মাথায় একদম গেঁথে নাও, কারণ এইটা নিয়েই কিন্তু ম্যাক্সিমাম কনফিউশন হয়। আমরা কি করি? আমরা শুধুমাত্র এই মুক্ত বর্তনীতে তড়িৎচালক বল কাকে বলি সেইটা বুঝে নিই, বদ্ধ বর্তনীর ক্ষেত্রে তড়িৎচালক বল কাকে বলি সেইটা আমরা আর ঠিক বুঝতে পারি না, সেই জন্য আমাদের কনফিউশনগুলো হয়। তুমি এইটা ঠিকঠাক করে বুঝে যাও, এটা তোমার কাছে যদি ক্লিয়ার থাকে তাহলে কোনো সমস্যা নেই। যদি মুক্ত বর্তনী হয়, তড়িৎচালক বল মাপতে গেলে মাইনাস থেকে প্লাস অর্থাৎ নিম্ন বিভব থেকে উচ্চ বিভবে শুধুমাত্র একটা ধনাত্মক আধানকে নিয়ে যাব, যে কার্য করতে হবে তাকে বলবো মুক্ত বর্তনীর তড়িৎচালক বল। কিন্তু এটা তো আমাদের লাগবে না খুব একটা, আমাদের লাগবে বদ্ধ বর্তনীটা। সেই জন্য বদ্ধ বর্তনীর এই দুটো কথা তোমার মাথায় কিন্তু একদম গেঁথে যেতে হবে। চলো ক্লিয়ার এতদূর পর্যন্ত? তাহলে এটা নোটস বলে এইটুকুটা লিখে রাখো। ক্লিয়ার? চলো তাহলে আজকের মতো ক্লাস এটুকুই, দেখা হবে আবার পরবর্তী ক্লাসে। পরের ক্লাসে আমরা পড়বো তড়িৎ প্রবাহ মাত্রা সম্পর্কে একদম ইন ডিটেলে। তাহলে চলো দেখা হবে আবার পরবর্তী ক্লাসে। সুস্থ থাকো, ভালো থাকো।